Hello, friends and dear brothers and sisters who are preparing for West Bengal School Service Commission English subject. This poem is only for those who are study hard and who are preparing for coming SSC or SLST. Now, to a skylark is a poetry written by P.B. Shelley. P.B. Shelley is one of the lyric masters, and he was a revolutionary or revolt poet, and he through these poem or poetry wanted to bring a new horizon, a new pleasure among the people. He wanted to make a revolutionary world where there is only happiness, peace, and progress. This poem was composed in 1820 at Leghorn in Italy, when he spent a week or two with his wife and spent a week or two to his friends, some of his friends who were absent on a journey to England. On a beautiful summer afternoon, just before the evening, he saw or he heard a beautiful or melodious song of a skylark. But he thought the skylark which was no flesh and blood. He only thinks a bird which has no real existence on earth, which has no real flesh or blood, but as if it sings melodiously, and the poet inspired and he compelled to write this poetry. Clear? Now look at the text. There is another information. It was published in the same year 1820 in the Prometheus Unbound volume, the anthology Prometheus Unbound. এই প্রমিথিউস আনবাউন্ডে পিবি শেলি এই টু এ স্কাইলার কবিতাটি পাবলিশ করেছিলেন 1820 সালে। তিনি দেখেছিলেন যে আকাশে এক মনোরম
নীল আকাশে, মেঘমুক্ত আকাশ, সেই আকাশে একটা পাখি উড়ে বেড়াচ্ছিল। যদিও ওই পাখিটার ফ্লেশ অ্যান্ড ব্লাড রয়েছে, সত্যিকারের পাখি, কিন্তু তিনি তার কাল্পনিক জগতে চলে গেছিলেন। যেহেতু তিনি একজন রোমান্টিক কবি, তাই রোমান্টিক কবিদের সবসময় চেতনা বা যে ফিলিংস, সেটা ইমাজিনারি কোনো ওয়ার্ল্ড তৈরি করা। ঠিক আছে? তাহলে যারা কবি, তারা থার্ড ওয়ার্ল্ড বা মানে তৃতীয় যে বিশ্ব বা জগৎ, সেটা তৈরি করেন তারা। ফার্স্ট ওয়ার্ল্ড যেটা ঈশ্বর ক্রিয়েট করেছেন, ক্রিয়েশন করেছেন, অর্থাৎ ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ক্রিয়েশন। আর মানুষজন যা সৃষ্টি করেছেন ওই ফার্স্ট ক্রিয়েশনকে দেখে তা হচ্ছে সেকেন্ড ক্রিয়েশন। এবং কবিরা, যারা কবি রয়েছেন বা লেখক লেখিকারা রয়েছেন যারা, তারা কি করেন, যে মানুষজনের নিয়েই ওটাকে মানে ইমিটেশন করে বা ইমিটেট করে ওটাকে লিখেন। এই জন্য এটাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড বা থার্ড হ্যান্ড ক্রিয়েশন। ক্লিয়ার? নাও লুক অ্যাট দ্য টেক্সট। হেল টু দি ব্লিড স্পিরিট, হেল টু দি। এখন হেল টু দি মানে, এখন পাখিটাকে পিবি শেলি বলছে হেল টু দি, হেল টু দি মানে হেল মানে গ্রিট, হেল মিন্স গ্রিট, কনগ্র্যাচুলেট, আই কনগ্র্যাচুলেট, আই গ্রিট টু দি, দি মানে ইউ, আই গ্রিট টু ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাই। ব্লিড স্পিরিট, হে হেভেনলি স্পিরিট বা হেভেনলি পাখি বা হেভেনলি এখানে স্বর্গীয় আত্মা, তোমার মধ্যে যে সুর, সেই সুরকে মানে সেই সুরের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই। বার্ড দাও নেভার ওয়ার্ড, তুমি হচ্ছে একটা ব্লিডি স্পিরিট, একটা হেভেনলি স্পিরিট, একটা ঐশ্বরিক একটা আত্মা। বার্ড মানে পাখি, এখানে বার্ড দাও, দাও মানে ইউ, নেভার ওয়ার্ড, নেভার ওয়ার্ড। এখন ওয়ার্ড মানে কি, এগুলো ওল্ড ইংলিশ, যদি ওয়ার্ড মানে ওয়ার, ঠিক আছে? তাহলে ইউ নেভার ওয়ার মানে তুমি কখনোই ছিলে না, দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, তুমি কখনোই ছিলে না মানে কি ছিল না, পাখি ছিলে না। সত্যিকারের যে পাখি, রিয়েল যে পাখি বা বার্ড, ফ্লেশ অ্যান্ড ব্লাড যেগুলো রয়েছে যে পাখির, সেই পাখি তুমি ছিলে না। না হলে তুমি এত চমৎকার কেন গান গাইবে, তুমি এত সুন্দর করে গান কেন গাইবে? নিশ্চয় তুমি কোনো অশরীর একটা পাখি, তোমার কোনো ফ্লেশ অ্যান্ড ব্লাড নেই, আর তুমি গান গাইছো কোথায় থেকে? ফ্রম হেভেন, স্বর্গ থেকে, অর নিয়ার ইট অথবা স্বর্গের কাছাকাছি কোনো জায়গা থেকে। ও পাখি, তোমার এই গানের জন্য আমি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পোরেস্ট দাই ফুল হার্ট ইন প্রফিউজ স্ট্রেন্স অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। পোরেস্ট পাখি যেন অনর্গল, কন্টিনিউয়াসলি একটা স্পন্টেনিয়াস মেলোডি যেন ঠেলেই যাচ্ছে। ফুল হার্ট এখানে বলছে পোরেস্ট, দাই, দাই মানে তোমার, ফুল হার্ট অর্থাৎ মনের যে পরিপূর্ণ যে হৃদয়, সেই পরিপূর্ণ হৃদয় থেকে যেন গানটা বেরিয়ে আসছে। এবং পাখিটা যেন অ্যাজ ইফ দ্য ওয়ার্ল্ড ফ্লাইট অর আপ অ্যান্ড শোর্ড, আস্তে আস্তে আকাশের দিকে শোর্ড, SOARED, শোর্ড, ওপরের দিকে যেন উঠে যাচ্ছে, গান গাইছে আর মনের আনন্দে পাখিটা যেন একটু একটু করে আকাশের দিকে, আরও উপর থেকে উপরের দিকে যেন উঠে যাচ্ছে। কবি এটা শুনতে পাচ্ছেন। বাট দ্য পোয়েট ডিড নট সি দ্য বার্ড, বাট দ্য পোয়েট only heard the song of the bird as if the melody was rained or melody were falling from the sky. Clear? In profuse strains মানে প্রচণ্ড, দারুণ, গভীর, ডিপ, স্ট্রেন্স মানে সং, তার যে মিউজিক, অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, যে মানে গানটা পাখিটা গাইছে সেটা হচ্ছে আনপ্রিমেডিটেটেড, অর্থাৎ প্রিমেডিট মানে, মেডিট মানে কি, ধ্যান করা, মেডিট মানে চিন্তা করা, মেডিট মানে যা গাওয়া হচ্ছে, কিন্তু প্রিমেডিট মানে
যা আগে গাওয়া হয়েছে, যা আগে বলা হয়েছে তা হচ্ছে প্রিমেডিটেটেড, কিন্তু এখানে বলেছে আনপ্রিমেডিটেটেড। আন মানে অর্থাৎ একটা উপসর্গ যোগ করা হয়েছে বা প্রিফিক্স যোগ করা হয়েছে এখানে। আনপ্রিমেডিটেটেড মানে হুইচ হ্যাজ নট সাং, যেটা এখন অবধি গাওয়া হয়নি, তেমনই একটা গান যেন ওই পাখিটার শরীর থেকে, ওই পাখিটার হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে, অর্থাৎ কোর হার্ট থেকে যেন বেরিয়ে আসছে। পাখিটা ওইভাবে গান করছে আর আস্তে আস্তে যেন তার ওপরের দিকে উঠে যাচ্ছে, আকাশ পানে আরও উঠে যাচ্ছে। আনপ্রিমেডিটেটেড একটা আর্ট মানে এখানে মিউজিক, শিল্প, এখানে শিল্প বা গান এখানে বলা হয়েছে। তাহলে পাখির এখানে শিল্পটা কি? আর্ট বলতে এখানে পাখিটার মিউজিক, প্রোফাউন্ড যে স্ট্রেনস বা প্রোফাউন্ড মানে গভীর যে মিউজিকটা, সুরেলাপূর্ণ যে মিউজিকটা, সেটা সে গাইছে। সেই গান গাওয়ার মধ্যে দিয়েই পাখিটা গাইছে আর আস্তে আস্তে যেন ওপরের দিকে উঠে যাচ্ছে। পোয়েট এটা শুনতে পাচ্ছেন। হায়ার, স্টিল অ্যান্ড হায়ার, পাখিটা গান গাইছে আর হায়ার, স্টিল অ্যান্ড হায়ার, আস্তে আস্তে যেন স্টেপ বাই স্টেপ যেন পাখিটা উড়েই যাচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে। ফ্রম দি আর্থ দাও স্প্রিংগেস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার। ফ্রম দি আর্থ মানে পৃথিবী থেকে, পৃথিবীর যে আমরা যে জায়গায় বাস করি সেখান থেকে যেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। দাও মানে তোমার, স্প্রিংগেস্ট মানে এখানে স্প্রিংগেস্ট মানে স্প্রিংগেস্ট, এখন স্প্রিং মানে বসন্তকাল, কিন্তু এখানে যে মেলোডি, সেই মেলোডি যেন এখানে ঝরে পড়ছে। স্প্রিংগেস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার, যেমন এখানে ক্লাউড মানে মেঘ হয়, কিন্তু এখানে ফায়ারের মেঘ মানে আসলে পশ্চিম আকাশ আমরা যে রেনবো রামধনু দেখি, রেনবো বা রামধনু, সেই রেনবো থেকে যেমন বিচ্ছিরণ বেরিয়ে আসে, ঠিক ওই রকমভাবে যেন পাখিটার মধ্যেকার যে সুর সেটা যেন বেরিয়ে আসছে। ঠিক আছে, পশ্চিম আকাশে ওয়েস্টার্ন হরাইজন থেকে যেমনভাবে রেনবো ক্লাউডটা বেরিয়ে আসে, ঠিক সেই রকমভাবে যেন পাখির হার্ট থেকে যেন গানটা অনবরত বেরিয়ে আসছিল। এই জন্য তিনি পাখির সঙ্গে রেনবোকে এবং পাখির যে গান, সেই গানটাকে রেনবোর যে বিচ্ছিরণ লাইট, সেই লাইটের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে লাইক দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিগার অফ স্পিচ এ বা অলঙ্কারের দিক থেকে সিমিলি। ঠিক আছে, তাহলে পাখিটার সঙ্গে কার কম্পেয়ার করা হলো? রেনবোর। আর পাখির যে গান বা সুর বা মেলোডি, সেটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে রেনবোর যে বিচ্ছিরণ, যে রেডিয়ান্ট অফ রেনবো, সেটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে এখানে কি দিয়ে? লাইক দিয়ে। তার জন্য এটাকে বলা হচ্ছে ফিগারেটিভলি বলা হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। ক্লিয়ার? দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট অর্থাৎ তার পাখনাকে ভর করি, পাখনার উপর ভর করি যেন সে আরও উপর থেকে উপরের দিকে, ডিপ, ব্লু ডিপ মানে গভীর সেই নীল আকাশের দিকে, আকাশ পানে যেন সে উঠেই যাচ্ছে, চলেই যাচ্ছে, গান গাইছে মনের সুখে, মনের আনন্দে যেন সে উঠেই যাচ্ছে, চলেই যাচ্ছে। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডস্ট শোর অ্যান্ড শোরিং এভার সিঙ্গেস্ট। তাহলে কী করছে? সিঙ্গিং স্টিল ডস্ট শোর, ডস্ট মানে অ্যাকচুয়ালি ডাজ যেটা আমরা ইউজ করি, তাহলে ডাজ শোর এটা লিখতে পারি, অথবা শোর্স মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স যদিও। তাহলে সিঙ্গিং স্টিল তখনও কিন্তু গান গেয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, স্পন্টিনিয়াসলি। দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং অ্যান্ড ইট ওয়াজ শোরিং আপার স্কাই অর অনওয়ার্ড স্কাই অ্যান্ড শোরিং এভার সিঙ্গেস্ট। তাহলে কি বলেছি? তাহলে সে গান গাইছে আর উপরের দিকে উঠে যাচ্ছে, যেন সমস্ত ডিপ্রেশন, সমস্ত যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সমস্ত বোরিংনেস, সমস্ত যন্ত্রণা যেন থেকে মুক্ত এই পাখিটি, যেন ঐশ্বরিক ছোঁয়া যেন পেয়েছে এই পাখিটি। আসলে এই পাখিটির কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মানুষের যে কষ্ট, সেই কষ্ট হয়তো এই পাখিটা কোনোদিনও হয়তো দেখেনি বা তার মধ্যে নেই, যে কারণে পাখিটা আপন চিত্তে আপন মনে গান গাইছে আর উপর পানে উঠে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা।
আমি ভিডিও বেশি বড় করছি না। ভিডিও বেশি বড় হয়ে গেলে ডাউনলোড করতে অনেকটা সময় লেগে যায়, আপলোড করতে তাহলে আপলোড করতে অনেকটা সময় লেগে যায়। ঠিক আছে, নেক্সট ভিডিও দেওয়া হবে এরপরে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং এরপরে ভিডিওতে বাকি এবার পরপর স্ট্যান্ডাগুলো আমি দিয়ে দেবো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা যে করে নিশ্চয় সে অনেকটা এগিয়ে থাকে। অর্থাৎ আমি যদি আগে পড়ে থাকি এবং এখন যদি না পড়ি, মনে হবে আমাদের এরকম আমাদের টেন্ডেন্সি রয়েছে যে কী পড়বো, অবহেলা করি অনেক সময় যে কী পড়বো, তো পড়া আছে। কিন্তু মনে রাখতে হবে যে যে যতবার পড়বে তার সেই সেন্টেন্সের উপরে বা দেখা যাচ্ছে ওয়ার্ডগুলির উপরে তার যে আত্মস্থ বা কোনো জিনিসকে মনে রাখা, মনের মধ্যে আহরণ করা বা সঞ্চয় করে রাখার প্রবণতা বা ক্যাপাসিটি তত বেশি হবে। অর্থাৎ এইখান থেকে যে স্ট্যান্ডাটা আমি পড়লাম বা এই যে কটা লাইন পড়লাম, এই লাইনগুলি যদি এখন কেউ যদি পড়ার পরে যদি সে নিজে নিজে হয়তো লেকচার দেয় বা বক্তব্য দেয় বা বলে তার নিজের সেলফের সঙ্গে বা আত্মার সঙ্গে, তাহলে সে বেশি এক্সপার্ট হয়ে যাবে। শুধুমাত্র কবিতাটাই পড়া হচ্ছে তা নয়, তার স্পিকিং পাওয়ার বা স্পোকেন পাওয়ারটা অনেক বেশি স্ট্রং হবে। তার জন্য পড়াতে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না তোমরা, শুধু পড়েই যাবে। হয়ে যাক না 50 বার পড়া একটা জিনিস, একটা টেক্সট, তোমার যদি টাইম থাকে অহরহ তুমি বারবার পড়ো। কারণ যে যত বেশি পড়ে তার যে চিন্তা করার শক্তি তত বেশি প্রখর হয়, তত বেশি তীক্ষ্ণ হয়। সকলকে ধন্যবাদ, এবং তোমরা পড়াটা কন্টিনিউ করে যাও। আমার ভিডিওটা সবারই সঙ্গে শেয়ার করে দিও, সবার হেল্প হবে। ধন্যবাদ।